এটা বগুড়া ওএমসি আনমিউট করা আছে। আনমিউট করতে হবে। এখানে কোথায় জানি কল ভরে ইন্টারনেট ইয়ে আসে কি জানি, একটু দিলেই তখন কেউ তো ইয়ে করেনি, জয়েন করেনি। নাম ডাবল আসবে। স্ক্রিনে দেখা যায় না কেন? ये দেখে দেখো। রাউজা, আদনান, তোমরা আমাকে শুনতে পাচ্ছ? জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তোমরা? ম্যাম আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? তো বাবা আছি ভালো, শরীরটা ভালো না। সেই তোমাদের সিলেবাস অনুযায়ী আমাদের আজকে যে মানে অধ্যায়টা আছে সেটা হলো প্রবাস বন্ধু। তোমরা সবাই প্রবাস বন্ধু বের করো। সৈয়দ মুস্তফা আলীর প্রবাস বন্ধু খুঁজে পেয়েছো? সৈয়দ মুস্তফা আলীর প্রবাস বন্ধু পেয়েছো মা? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, দেখো এটা প্রবাস বন্ধু হলো আসলে একটা কি মানে ভ্রমণ কাহিনীমূলক রচনা, বুঝতে পেরেছো? এটা হলো সৈয়দ মুস্তফা আলীর দেশে বিদেশে যে তার ভ্রমণ কাহিনীমূলক বই ছিল, ওই বইটার নাম হলো দেশে বিদেশে। তো উনি এই দেশে বিদেশে থেকে এই প্রবাস বন্ধু অংশটা নিয়েছেন। এটা পুরোপুরি একটা খুব মজার একটা বই, আমাদের স্কুল লাইব্রেরিতে আছে এই বইটা। কিন্তু ওই বইয়ের যতটা না সবটা মানে মানে মজার, তার চেয়ে বেশি তোমাদের যে প্রবাস বন্ধু অংশটা তুলে দিয়েছি এটা বেশি মজার। মানে উনি সেই কাবুলে গিয়েছিলেন কিসের জন্য? কাবুলের কৃষি বিজ্ঞান কলেজে উনি অধ্যাপনা করতেন, ওখানে শিক্ষকতার জন্য তাকে সেই কাবুল থাকতে হয়েছিল, যেতে হয়েছিল। তো সেখানে গিয়ে সেখানকার পরিবেশ পরিস্থিতি, সেখানকার তিনি কোন গ্রামে থাকবেন, তারপরে তার যে তাকে যে রান্না বান্নার কাজে হেল্প করবে চাকর, এই যে একটা কিছুটা হাস্যরসাত্মক, একটু মনে করো যে কোথাও কোথাও একটু ব্যঙ্গও তিনি করেছেন, তার একটা রসিকতাপূর্ণ মানে সংলাপ কোথাও কোথাও আছে। তো তারপরে তোমার সেই কাবুলের পানশিলের কথা বলা আছে, কাবুলের প্রাকৃতিক পরিবেশের কথা বলা আছে। তো সেরকম একটা খুব মজাদার একটা তোমাদের এই গল্প হচ্ছে তোমার প্রবাস বন্ধু।
তো এই সৈয়দ মুস্তফা আলী সম্পর্কে আমরা আগে জেনে নিই যে সৈয়দ মুস্তফা আলী হলো 13ই সেপ্টেম্বর 1904 খ্রিস্টাব্দে আসামের করিমগঞ্জে জন্মগ্রহণ করেছেন উনি। 1904 খ্রিস্টাব্দের 13ই সেপ্টেম্বর আসামের করিমগঞ্জ। আর বলছে যে ওনার পিতার নাম ছিল হলো সিকান্দর আলী, আর তার পৈতৃক নিবাস ছিল কোথায়? মৌলভীবাজারে। মৌলভীবাজারে। আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা আছে যে সিলেট গভর্নমেন্ট হাই স্কুলে তিনি কিছুদিন পড়াশোনা করেছেন, মানে কি যে নবম শ্রেণী পর্যন্ত কি করেছেন, যে এই সৈয়দ মোস্তফা আলী নবম শ্রেণী পর্যন্ত সিলেট গভর্নমেন্ট হাই স্কুলে পড়াশোনা করেছেন। তারপরে তিনি কলকাতায় চলে গিয়েছেন। ওই কলকাতাতে গিয়ে তিনি শান্তিনিকেতনে পড়াশোনা করেছেন হলো মানে ইন্টারমিডিয়েট বা আর যে নবমের যে পরবর্তী যে ক্লাসগুলো ছিল এরকম। সেটা হলো 1921 সাল। তারপরে 1926 সালে তিনি বিশ্বভারতী থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। আর বলছে যে তিনি তারপরে কি করেছেন যে সেই দেশের বাইরে বিভিন্ন যে জায়গা আছে, ধরে নাও যে এই যে কাবুল গিয়েছেন, এখানে গিয়ে অধ্যাপনা করেছেন। তারপরে তোমাদের এখানে বলা আছে যে তিনি বন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেছেন, এটা হলো কি জার্মানিতে। তো তিনি হচ্ছে কাবুলে চাকরি করেছেন, জার্মানিতে পড়াশোনা করেছেন, সেখান থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে তিনি মানে কর্মজীবনে একদিকে যেরকম অধ্যাপক ছিলেন, আবার তিনি হলো বিশ্বভারতীর রিডার ছিলেন। তারপরে তিনি তোমার হলো সাংবাদিকতা এরকমও একটু পত্রিকার সঙ্গেও একটু যুক্ত ছিলেন। আর তিনি হলো জার্মানিতে গিয়ে ওই দর্শন ও তুলনামূলক ধর্মশাস্ত্র এরকম বই নিয়ে মানে বেশ কিছু বিষয় নিয়ে তিনি পড়াশোনা করেছেন। আবার দেখা গেছে যে তার শিক্ষা জীবনে ইসলামের ইতিহাস বিষয়েও তিনি অধ্যাপনা করেছেন। তো এই যে বিষয়গুলি মানে কি অত্যন্ত একজন মেধাবী মনে করো যে লেখক ইনি, যে বিভিন্ন বিষয়ে তার অত্যন্ত পারদর্শিতা ছিল এবং ভাষার বিষয়ে তার খুবই মনে করো যে পারদর্শিতা ছিল, যে তিনি আরবি ভাষা জানতেন, ফার্সি ভাষা জানতেন, উর্দু ভাষা জানতেন, হিন্দি জানতেন, সংস্কৃত জানতেন, মারাঠি জানতেন, গুজরাটি জানতেন, তারপরে ইতালিয়ান ভাষা জানতেন, জার্মান ভাষা জানতেন। তাহলে বুঝো যে তিনি কতগুলো মনে করো যে বিষয়ে তার কি ছিল, দক্ষতা ছিল। যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে যেরকম ভাষাবিদ বলা হয়, কিংবা মাইকেল মধুসূদন দত্ত যেরকম অনেকগুলো প্রায় 13-14টি ভাষা তিনি জানতেন। তো সেরকম আমরা দেখেছি যে এই সৈয়দ মুস্তফা আলীও এরকমই। তিনি যেরকম ইংরেজি ফার্সি ভাষার প্রভাষক ছিলেন, যখন তিনি যে এখানে বলা আছে তোমাদের যে তিনি হলো কর্মজীবনে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় ও মহীশূরের বরোদা কলেজে যে অধ্যাপনা করেছেন, এই মিশরের যে আল আজহার বিশ্ববিদ্যালয় ছিল, তিনি ইংরেজি এবং ফার্সি বিভাগের কি ছিলেন, প্রভাষক ছিলেন। এখানে তিনি 1927 থেকে 1929 সাল এই 2 বছর তিনি এখানে শিক্ষকতা করেছেন এবং পরবর্তীতে তিনি স্কলারশিপ পেয়েছিলেন। ওই স্কলারশিপ নিয়ে তিনি জার্মানিতে চলে গিয়েছিলেন। জার্মানিতে গিয়েছেন 1929 সালে। সেখানে গিয়ে তিনি দর্শন ও তুলনামূলক ধর্মশাস্ত্র নিয়ে আবার কি করেছেন, পড়াশোনা করেছেন। এরকম তার মানে বৈচিত্র্যপূর্ণ জীবন ছিল, বিভিন্ন জায়গায় গিয়েছেন, বিভিন্ন দেশে গিয়েছেন। সেখানকার মনে করো যে সেই বার্লিনের যে তোমার বন বিশ্ববিদ্যালয়, এটা তো অত্যন্ত একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয়। তো সেগুলো থেকে তিনি পড়াশোনা করে এসে বাইরের বিশ্ববিদ্যালয়ে যেরকম চাকরি করেছেন, আবার দেখো এখানে কিন্তু বলা আছে যে 1949 সালে তিনি কি করেছেন, আমাদের যে বগুড়া আজিজুল হক কলেজ, তো এই আজিজুল হক কলেজেও তিনি কিন্তু অধ্যক্ষ ছিলেন। অধ্যক্ষ মানে কি, প্রিন্সিপাল। তাহলে এখানে তিনি যখন মনে করো যে প্রিন্সিপাল ছিলেন, তখন তিনি কি করতেন, তিনি হলো প্রগতিশীল মন মানসিকতার ছিলেন। পাকিস্তানিরা যে ধর্মীয় গোড়ামি বা ধর্মর যে একটা অপব্যাখ্যা কিংবা কুসংস্কার, এগুলোর বাইরে তিনি একটু লেখালেখি করতেন, মনোভাব পোষণ করতেন। তো সেই জন্য দেখা গিয়েছে যে তিনি এখানে একটা মানে লেখা লিখেছিলেন যে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা। এই বইটা কি করা হয়েছিল, কলেজের একটা ম্যাগাজিনে, এই আজিজুল হক কলেজের ম্যাগাজিনে তিনি এই লেখাটা কি করেছিলেন, ছাপিয়েছিলেন। তাহলে সেটা ছিল কি পাকিস্তানি সরকারের মনে করো যে একটু পরিপন্থী, তাদের বিরুদ্ধে লেখা।
তাহলে তার নামে মনে করো যে এমন অবস্থা যে তাকে কি করা হয়েছে, যে মনে করো যে ওই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, যে তার লেখাকে যেরকম মনে করো যে ওটা বাজেয়াপ্ত করার মতো, বা তিনি কেন লিখেছেন এরকম। শেষ পর্যন্ত তিনি যখন দেখলেন যে তাকে তো গ্রেপ্তার হলে তাকে জেল খাটতে হতে পারে, বা এরকম একটা খুব খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে, সেই কারণে তিনি কি করেছেন, এখানকার চাকরিটা ছেড়ে দিয়ে তিনি চুপি চুপি কি করেছিলেন, ভারত চলে গিয়েছিলেন। এবং সেখানে গিয়ে তিনি কলকাতা ইসলামী মনে করো যে ওই কলকাতার একটা বিশ্ববিদ্যালয়ে তিনি ইসলামের ইতিহাস বিষয়ে তিনি হলো অধ্যাপনা করেছেন। তো এরকম বৈচিত্র্যপূর্ণ, তারপরে বিশ্বভারতীর রিডার ছিল, যেটা আমি তোমাদেরকে আগেই বললাম। তো এই যে একটা বিখ্যাত সৈয়দ মুস্তফা আলীর কিছু কিছু লেখা আছে এত হাস্যরসাত্মক। বিশেষ করে আমাদের সময় আমি পড়েছি যে হলো রসগোল্লা। রসগোল্লা একটা গল্প ছিল এরকম, মনে করো ইতালির ভেনিস বন্দরে এরকম যাওয়ার, মানে বাইরে ভ্রমণ কাহিনীমূলক একটা গল্প, এত মজার এবং এত হাস্যকর। তো সেই সেই রকম একজন লেখকের পড়া আজকে আমরা আসলে কি করছি, যে পড়ছি। আর এই প্রবাস বন্ধু আহ রচনাটা মনে করো যে পড়ে আমরা এখান থেকে জানতে পারবো যে বাইরের দেশের মানুষের কৃষ্টি কালচার, বিশেষ করে কাবুলের আফগানিস্তানের মানুষের কৃষ্টি কালচারটা কিরকম, তাদের সংস্কৃতি কিরকম, তাদের খাদ্যাভ্যাস কিরকম, কিংবা তাদের যে একটা খুব সহজ সরল যে একটা আতিথেয় মনোভাব আছে, যেটা আমরা সেই তার চাকর আব্দুর রহমান তাকে দেখলে আসলে আমরা বুঝতে পারি। তারপরে সেই পানশিরের পরিবেশের কথা বর্ণনা করা আছে। তারপরে হলো তোমার সেখানে যে প্রতিনিয়ত সন্ধ্যার পরে বিভিন্ন ধরনের অঘটন ঘটে, মানে কি যে একটা শহর কেন্দ্রিক সেই আলাদা একটা দেশের আলাদা একটা জায়গার মানুষের সংস্কৃতি, কৃষ্টি কালচার, মানুষের আতিথেয়তা, এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো, বিশ্লেষণ করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো, সৈয়দ মুস্তফা আলী সম্পর্কে জানতে পারবো। তো এরকম বিষয় নিয়ে আসলে প্রবাস বন্ধু এই প্রবন্ধ বা এই লেখাটা তোমাদের কি রচনা করা হয়েছে। তো আমি একটু দেখো ওনার আরো যে আমি একটু ছেড়ে দিয়েছি যে ওনার উল্লেখযোগ্য যে রচনা আছে, দেখো উল্লেখযোগ্য রচনা হলো প্রথমেই বলা আছে দেশে বিদেশে। তাহলে এই দেশে বিদেশে রচনাটাই কিন্তু কি তোমার এই প্রবাস বন্ধুটা কিন্তু এই দেশে বিদেশে রচনা থেকেই নেওয়া হয়েছে, যেটা হলো 1949 সালে প্রকাশিত। এরপরে বলা আছে পঞ্চতন্ত্র। পঞ্চতন্ত্র প্রকাশিত হলো 1952। এরপরে বলা আছে চাচা কাহিনী, এটাও 1952। ময়ূরকণ্ঠী 1952। তারপরে স্বপ্নম 1960। তো এগুলা তার এক একটা বিখ্যাত রচনা। তো এগুলো তোমরা একটু সালগুলি মনে রাখবা। আমি বলছি যে দেশে বিদেশে 1949, পঞ্চতন্ত্র 52, চাচা কাহিনী 52, ময়ূরকণ্ঠী 52, স্বপ্নম হলো 60। আর 11ই ফেব্রুয়ারি 1974 সালে তিনি কি করেছেন, ঢাকায় মৃত্যুবরণ করেছেন। সবকিছু কত অভিজ্ঞতা অর্জন করে তিনি কিন্তু শেষ পর্যন্ত কি করেছেন, নিজের দেশেই ফিরে এসেছেন এবং এখানেই তিনি মৃত্যুবরণ করেছেন। তো আমরা প্রথমেই দেখি, দেখো যে এটা পড়তে গিয়ে আমরা কি পাই। বলছে যে বাসা পেলুম কাবুল থেকে 2.5 মাইল দূরে খাজা মোল্লা গ্রামে। তার মানে কি, লেখক যে সেখানে শিক্ষকতা করবে, তাহলে তো তার সেখানে কি করতে হবে, থাকতে হবে। তাহলে তার জন্য কি করতে হবে, তার বাসস্থান দরকার। তাহলে উনি কি করেছেন, যে কাবুল শহর থেকে প্রায় 2.5 কিলো দূরে, 2.5 মাইল দূরে তিনি কি পেয়েছেন, এই খাজা মোল্লা গ্রামে তিনি তার বাসাটা পেয়েছেন। বলছে বাসার সঙ্গে সঙ্গে চাকরও পেল, যে যে কি করবে, যে লেখকের যে রান্না বান্না বা গৃহ মানে পরিচারিকা যেটাকে বলা হয়, কিন্তু সে একজন কি পুরুষ মানুষ, ছেলে মানুষ। আর বলছে অধ্যক্ষ জিরার জাতে ফরাসি, তার মানে কি ইনি হলো ফ্রান্সের অধিবাসী। আর ওনার এই তোমার সৈয়দ মুস্তফা আলী যে কলেজে উনি যে বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করবেন বা মানে চাকরি নিয়েছেন, ওই ওই হলো বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপালের নাম হলো জিরার। তো বলছে যে কাজে কায়দা মাফিক আলাপ করিয়ে দিয়ে বললেন এর নাম আব্দুর রহমান।
তাহলে লেখক তো একটা নতুন একটা দেশে নতুন জায়গায় গিয়ে নতুন মনে করো যে কৃষ্টি কালচার, নতুন ভাষা, সবকিছু তো যারা ওখানকার স্থানীয় বাসিন্দা বা যারা থেকে থেকে অভ্যস্ত, তারা তাদের কায়দা কানুন মাফিক কি করলো, বলছে যে এই লেখকের সঙ্গে আব্দুর রহমানের পরিচয় করায় দিলেন ওই প্রিন্সিপাল সাহেব, যে ইনার নাম হলো আব্দুর রহমান। বলছে আপনার সব কাজ করে দিবে, বলছে জুতা বুরুজ থেকে খুন খারাপি। তার মানে কি, যে জুতা পালিশ থেকে আপনি যদি তাকে যতদিন আপনার কি অধীনে সে কাজ করবে, আপনার হুকুম মানতে সে বাধ্য। যে আপনি যদি তাকে খুন খারাপিও করতে বলেন, এটা আসলে মজা করে বলছে যে সে আসলে সকল কাজে পারদর্শী। বলছে যে জুতা বুরুজ থেকে খুন খারাপি সবই সে করতে পারবে। বলছে যে অর্থাৎ ইনি হরফন মওলা বা সকল কাজের কাজী। তার মানে কি, ফার্সি ভাষায় এখানে বলা হয়েছে যে হরফন মওলা, যে আব্দুর রহমান আসলে সকল কাজের কাজী। এরপরে বলছে জিরার সাহেব কাজের লোক, অর্থাৎ সমস্ত দিন কোনো না কোনো মন্ত্রীর দপ্তরে ঝগড়া বসচা করে কাটান। এখানে কাজের লোক একটু লেখক এখানে একটু কি মস্করা করেই বলেছেন যে কিছু লোক আছে না যে অপ্রয়োজনীয় এত ব্যস্ততা দেখায় বা কোনো কাজ নাই, যে মানুষের মনে করো চেয়ারে চেয়ারে বসে কিছুক্ষণ গল্প গুজব, কিছুক্ষণ মনে করো যে আজগুবি আড্ডা দিল কিংবা কোনো একটা বিষয় নিয়ে তর্ক করলো। তো এই জিরার সাহেবকে এই জন্য উনি বলেছেন যে উনি অত্যন্ত কাজের লোক। সমস্ত দিন সে কি করে, ওই মন্ত্রীদের দপ্তরে দপ্তরে ঘুরে বেড়ায় আর নানান ধরনের তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মনে করে আলাপ আলোচনা করে, ঝগড়া করে, কথা কাটাকাটি করে, এটাই তার কাজ। বলছে কাবুলে এরই নামই কাজ, যে প্রিন্সিপাল তাই যখন তখন অফিসের কাজে বিভিন্ন জায়গায় যেতে পারে, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কাটাতে পারে, তার তো জবাবদিহিতার আসলে ওরকম কোনো ইয়ে থাকে না। তো তাই উনি বলছে যে কাবুলে আসলে অধ্যক্ষ সাহেবের এটাই যেন কাজ। তাহলে এখন অধ্যক্ষ বলছে উর্ভুয়া, উর্ভুয়া এটা হলো ফরাসি শব্দ, ফরাসি তো নয়, ফার্সি শব্দ যেটাকে বলা হয়। তাহলে উর্ভুয়া মানে কি, প্রিন্সিপাল কি করলেন যে আমাদের লেখক এই সৈয়দ মুস্তফা আলীর সঙ্গে আব্দুর রহমানের পরিচয় করায় দিয়ে আব্দুর রহমানের নামে এইসব কথা বলে টলে তিনি কি করলেন, যে উর্ভুয়া, উর্ভুয়া মানে কি, যে আমি চলে যাচ্ছি, বিকেলে আবার আপনার সঙ্গে দেখা হবে। উর্ভুয়া শব্দের অর্থ বিকেলে আবার দেখা হবে, বলে তিনি চলে গেলেন। তারপরে বলছে যে কাবুল শহরে আমি দুটি নরদানব দেখেছি, তার একটি আব্দুর রহমান। লেখক আসলে এখানে উল্লেখ করে নাই যে আর একটা নরদানব কে ছিল। আসলে আব্দুর রহমানের দৈহিক গঠন, তার লম্বা চওড়া, তার কিরকম একটা অদ্ভুত টাইপের মনে করো যে মানুষ, দৈত্যের মতো তার চেহারা, মনে করো এত উঁচা লম্বা হাত পা, এগুলো মনে করো তার চেহারার বর্ণনা আমরা নিচের অংশে পাবো। তাহলে এখানে তিনি এই কারণে ওনাকে কি বলেছেন, যে এই আব্দুর রহমান আসলে একটা নরদানব। বলছে পরে ফিতে দিয়ে মেপে দেখেছিলাম 6 ফুট 4 ইঞ্চি। বলছে যে এই আব্দুর রহমানের উচ্চতা হলো 6 ফুট কি 4 ইঞ্চি। বলছে উপস্থিত লক্ষ্য করলাম লম্বায় মিলিয়ে চওড়ায়, মানে সব মিলায় উঁচা লম্বায় মনে করো যে সেই রকম একটা দিগম্বর টাইপের লোক। বলছে দুখানা হাত হাঁটু পর্যন্ত নেমে এসেছে, মানে কি যে হাতগুলা তার এত লম্বা লম্বা যে পায়ের হাঁটু ছেড়ে নিচের দিকে ঝুলে পড়েছে। বলছে যে আঙ্গুলগুলো দু কাঁধি মর্তমান কলা হয়ে ঝুলছে। হাতের যে আঙ্গুলগুলির কথা বলা হয়েছে, এই আঙ্গুলগুলি এত লম্বা লম্বা। তো এই মিয়ানমারের কি দ্বীপে কিছু কলা জন্মে, সেই কলাটার নাম হলো মর্তমান কলা, জাত, কলার জাত। আমরা যেরকম অনুপম, সাগর, এগুলো মনে করো আমাদের দেশীয় যে কলা, সবরি কলা কিংবা বিচি কলা যেগুলো বলে আর কি, সবগুলো আমি বলতেও পারবো না। তাহলে এই যে মানে মিয়ানমারের দ্বীপে যে কলাটার জন্ম হয় সেটাকে মর্তমান কলা বলা হয়েছে, যে তার আঙ্গুলগুলো এরকম কলার মতো এক একটা লম্বা এবং মোটা। তারপরে বলছে পা দুখানা ডিঙ্গি নৌকার সাইজ। ডিঙ্গি নৌকা তো আমরা সবাই চিনি, যে ছোট নৌকা যেগুলাতে একজন করে হয়তো ছিপ দিয়ে মাছ ধরছে, অথবা কোনো হয়তো অনেক সময় জেলেরা কি করে ব্যবহার করে, কিন্তু তার মানেও তো ছোট নয়। তার পা গুলি তাহলে কত বড় বড় লম্বা লম্বা। সেই জন্য এখানে বলা হয়েছে যে তার পা দুখানা কি ডিঙ্গি নৌকার সাইজের। আর কাঁধ দেখে মনে হলো আমার বাবুর্চি আব্দুর রহমান না হয়ে যদি সে আমির আব্দুর রহমান হতো, তবে কি হতো, অনায়াসে গোটা আফগানিস্তানের ভার বইতে পারতো।
তার মানে কি যে আব্দুর রহমানের কাঁধ এতটাই মনে করে যে চওড়া দুই দিক থেকে। বলছে আমির মানে কি বাদশাহ, আফগানিস্তানের যদি সে কোনো আমির বা এরকম যদি বাদশাহ হইতো, প্রধান হইতো। এখানেও তিনি একটু একটু মনে করা যে মজা করেই বলেছেন যে হচ্ছে যদি এরকম হতো তাহলে পুরা আফগানিস্তান কি করতে পারতো, এই আব্দুর রহমান কাঁধে তুলে নিয়ে, মানে কি যে তার কাঁধটা এত বড় চওড়া যে পুরা আফগানিস্তান সে যেন কাঁধে তুলে বহন করতে পারবে। এখানে আসলে লেখক একটু মজা করে এই কথাগুলো তিনি এখানে বলেছেন। তারপরে বলেছেন যে এ কান ও কান জোড়া, মুখ হা করলে চৌরা চৌরি কলা গিলতে পারে। আমরা সাধারণত কলা কি করি, এই দিক থেকে গিলি, তাই না, বা খাই। তো আব্দুর রহমানের মুখটা যদি হা করা হয় তাহলে তার মুখটা এত বড় হয়ে যায় যে তুমি এরকম চওড়া দিক থেকে একটা কলা তার মুখের মধ্যেও সে পুরে দিতে পারবে বা পুরে দিতে পারা যাবে। এত হাত আর বড়, মানে কি সবকিছুই আর কি দানবের মতো এত বিশাল দেহি মনে করো যে এই আব্দুর রহমান। এরপরে বলছে যে এবড়ো থেবড়ো নাক, কপাল নেই। বলছে নাকটা যেন থ্যাবড়া টাইপের আর কপালটা এত ছোট। তাহলে এত বড় একজন মানুষের যদি এত বড় বড় হাত পা লম্বা এরকম যদি হয়, তাহলে তার কপাল যদি না থাকে তাহলে কিরকম তাকে অদ্ভুত রকম লাগবে দেখতে। তো এখানে বলছে যে পাগড়ি থাকায় মাথার আকার প্রকার ঠাহর হলো না, তবে আন্দাজ করলাম বেবি সাইজের হ্যাট ও কান অবধি পৌঁছাবে। তার মানে কি যে আফগানিরা কি করে, তাদের নিজস্ব একটা পোশাক আছে যে তারা কুর্তা পরে কিংবা সেই ঢিলা ঢালা সালোয়ার পরে, যেটাকে যে ধুতি পায়জামা এখন দেখা যায় যে আমাদের দেশেও এগুলো মনে করো প্রচলন আছে। তাহলে এই ধরনের পোশাক আর তারা মাথায় কি করে পাগড়ি পরে। তাহলে পাগড়িটা তো প্রায় মনে করো যে কপালের অনেক দূর পর্যন্ত নেমে আসে। তো সেই জন্য লেখক তার চেহারার বর্ণনা দিতে গিয়ে এটা দেখেছেন যে সে পাগড়ি পরা ছিল বলে তার মাথাটা যে কত বড় ছিল ঠিক তিনি বুঝতে পারছেন না, আন্দাজ করতে পারছেন না, কিন্তু তারপরেও তিনি মনে করছেন যে মাথাটা তার ছোট আসলে। বলছে বেবি সাইজের হ্যাট, মানে কি ছোট বাচ্চারা যে মাথায় টুপি যে পরানো হয়, বলছে যে হয়তো বা ওরকম একটা টুপি পরালে তার কান অবধি মনে হয় পৌঁছাবে। তো এরকম করে তিনি তার চেহারার বর্ণনা দিয়েছেন। এরপরে তিনি তার গায়ের রঙের কথা বলেছেন যে রং ফর্সা। বলছে শীতে গ্রীষ্মে চামড়া চিরে ফেটে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে। মানে কি যে রিলিফ কোন কোন এলাকাগুলাতে দেওয়া হয়, যে যেগুলা হলো আহ দেখা যায় যে বাইরের দেশীয় যে শহরগুলি, এগুলিতে আসলে মোটামুটি যারা ভালো উপার্জনের মানুষ বা এরকম এই মানুষগুলোই থাকে। কিন্তু যেগুলা হলো পাহাড়ি এলাকা কিংবা যেগুলাতে মনে করো যে সেরকম লোকজন হয়তো ঝড় ঝঞ্ঝা কিংবা পাহাড় ধস কিংবা উপকূলীয় এলাকায় বাস করে, সেই সব মানুষদেরকে কি করতে হয়, সাহায্য দিতে হয়। তাহলে ওই সাহায্য দেওয়ার জন্য আগে ম্যাপ তৈরি করতে হয় যে ওই সব দুর্গম এলাকায় আসলে কি করে যাওয়া যাবে, বা কোন দিক দিয়ে, কখনো হেলিকপ্টারে যাওয়া হয় কিংবা গাড়ি নিয়ে গেলেও অনেক সময় দেখা যায় যে পাহাড় ধসে রাস্তা মনে করো সব বন্ধ হয়ে থাকে। তাহলে তার মুখটা হয়তো এক সিজনে কি অত্যন্ত শীত আর আরেক সিজনে দেখা যায় এত প্রখর গরম। এই গরম আর শীতে কি হয়েছে, আব্দুর রহমানের মুখটা একদম ফেটে চৌচির হয়ে গেছে। চৌচির হয়ে মনে হচ্ছে যেন ওই রিলিফ দেওয়ার জন্য যে ম্যাপ তৈরি করে নিতে হয় আঁকা বাঁকা, সেই রকম যেন তার মুখটা সেই ম্যাপের মতো হয়েছে। বলছে দুই গাল কে যেন থাবড়া মেরে লাল করে দিয়েছে। বলছে যে তার গালে যেরকম কষে কষে কারো গালে থাপ্পড় দিলে যেরকম কি লাগে, যে গালটা লাল হয়ে ওঠে, ওনার মুখটা দেখে মনে করো যে ওরকম মনে হচ্ছিল, কেমন যেন একটু বিশ্রী টাইপের দেখাচ্ছিল, যে এরকম একটা অদ্ভুত টাইপের লোক, তার নাকটা এরকম থ্যাবড়া, মাথাটা ছোট, কপালটা এরকম দেখাই যায় না, আবার তার উপরে তার নাক থ্যাবড়া আর মুখটা এমন লালচে হয়ে গেছে। আর তো ওই যে বলা তো হয়েছে যে সেই রিলিফ ম্যাপের মতো ফেটে সব চৌচির হয়ে আছে। তো এরকম করে আসলে আর বলছে কিন্তু কার এমন বুকের পাটা, বুকের পাটা বলতে এখানে সাহস শক্তির কথা।
বোঝানো হয়েছে যে মানে যাই হোক না কেন এরকম সাহসী শক্তিমান লোক আসলে খুব কমই পাওয়া যায়। বলছে যে রুজও তো মাখবার কথা নয়, রুজ হলো কি প্রসাধনী, আমরা যেরকম কি করি যে মেয়েরা হলো মেকআপ করি বিভিন্ন ধরনের, মনে করো যে গ্লসি টাইপের কোনো কিছু ব্যবহার করি, তো এখানে সেই ধরনের একটা হলো প্রসাধনী হলো রুজ। যে রুজ কি মেখেছে আব্দুর রহমান সেই জন্য তার মুখটা এরকম লালচে লালচে বা এরকম লাগছে, তো বলছে যে এরকম তো হওয়ার কথা নয়। আর বলছে ওই পরনে সিলোয়ার কুর্তা আর ওয়াশকিট, এটা হলো আফগানিস্তানের এক ধরনের পোশাক, যে পোশাকটা তারা সবসময়ই পরে থাকে। তাহলে আব্দুর রহমানের পোশাকের বর্ণনা দেওয়া আছে, চেহারার বর্ণনা দেওয়া আছে, তার হাতের আঙ্গুলগুলি কিরকম, তার পাকে কিসের সাথে তুলনা করা হয়েছে, তারপরে হচ্ছে তার উচ্চতা কত, তারপরে তার চেহারার ফেটে গিয়ে মনে করো যে একটা ম্যাপের সঙ্গে তুলনা করা হয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটা লাইনে লাইনেই কিন্তু কি আছে, যে প্রশ্নের উত্তর লুকায়িত আছে। তাহলে এগুলো আমাদের সবকিছুই কি করতে হবে, মনে রাখতে হবে। এরপরে বলছে দেখো, ঠোঁট দুটি দেখতে পেলুম না। বলছে যে সেই যে প্রথম দিন ঘরে ঢুকে কার্পেটের দিকে নজর রেখে দাঁড়িয়েছিল, শেষ দিন পর্যন্ত ওই কার্পেটের অপরূপ রূপ থেকে তাকে বড় একটা চোখ ফেরাতে দেখিনি। তার মানে কি, আফগানিস্তানের কি আছে, একটা রেওয়াজ আছে, কি রেওয়াজ, যে গুরুজনদের তারা খুব সম্মান করে, যে যারা বড় আছে তারা গুরুজন আছে বা যারা সম্মানীয় ব্যক্তি তারা কখনোই মাথা তুলে কি করে না, যে এরকম করে মনে করো যে সেই গুরুজনের সামনে চোখ তুলে মাথা তুলে কথা বলে না। তো সেই জন্য আব্দুর রহমান প্রথম দিন থেকেই কি করে, ওই যে মেঝের দিকে মানে চোখ করে মাথা করে সে যে দাঁড়ায়, মানে যতদিন পর্যন্ত কাজ করেছে এবং লাস্ট ডে পর্যন্ত লেখক ওরকম পরিস্থিতি কি করেছেন, দেখেছেন। তাহলে এখানে বলা আছে যে সে কার্পেটের মানে রংটাই মনে হয় তার নজর কেড়েছিল কিনা, যে সে সারাক্ষণ ওই মাথা হেড করে ওই কার্পেট ছাড়া আর কিছুই দেখে না। তো আসলে বিষয়টা তা নয়, বলছে যে গুরুজনের দিকে তাকাতে নেই। আফগানিস্তানেও নাকি এই ধরনের একটা সংস্কার আছে, ওখানকার সংস্কার এরকম যে গুরুজনের দিকে চোখ তুলে তাকায় আসলে কেউ কথা বলে না। তো সেই জন্য আহ লেখক হলো আব্দুর রহমানের ঠোঁট দেখতে পাননি। এরপরে বলছে দেখো, তবে তার নয়নের ভাবের খেলা গোপনে দেখেছি, যে তার চোখ যে কিরকম খেলা করে, মানে সে নিচের দিকে তাকায়, চারদিকে সে কি করে নজর রাখে, খবর রাখে, বা তার খেয়াল সব দিকেই থাকে। বলছে দুটো চীনামাটির ডাবরে যেন দুটো পান্তুয়া ভেসে উঠছে। পান্তুয়া কি, এক ধরনের মিষ্টি, রসালো মিষ্টি। তো সেই সিনেমাটির ডাবর মানে যেগুলাকে বক্স বা গামলা টাইপের বা পাতিল টাইপের, তো এরকম জায়গাতে কি যেরকম দুটা পান্তুয়া ভাসে, এই কি করেছে যে তোমার তার চোখ দুটোকে এরকম ভাবে এখানে লেখক হলো উপস্থাপন করেছেন। এরপরে বলছে জরিপ করে ভরসা পেলাম, ভয়ও হলো, এ লোকটা ভীমসেনের মতো রান্না তো করবে, বিপদে আপদে ভীমসেনেরই মতো আমার মুশকিল আসান হয়ে থাকবে। কিন্তু প্রশ্ন, বলছে এ যদি কোনোদিন বিগড়ে যায় তবে কোনো একটা হদিসের সন্ধানে মগজ আতিপাতি করে খুঁজতে আরম্ভ করলাম। মানে কি, যে এরকম একটা শক্তিমান লোক দেখে লেখকের ভালোই লাগছিল, যে যাক অন্তত এই বিদেশ বিভূঁইতে আমার একটা ভরসা হলো, এই লোকটাকে আমি যা খুশি তাই মনে করে যে আমার প্রয়োজনে ব্যবহার করতে পারবো। কিন্তু আরেকদিকে ভয় পাচ্ছিল যে এই লোকটা যদি কোনোদিন চটে যায়, বিগড়ে যায়, আর আমার উপরে যদি কখনো চড়াও হয়, তাহলে তো আমার আর বাঁচার কোনো আশা নেই। এখানে হলো ভীমসেন হলো একটা পুরাণ চরিত্রের কথা বলা হয়েছে, যে সে কি করে অদৃশ্য থেকেও রান্না করত, এরকম একটা চরিত্রের সঙ্গে তুলনা করা হয়েছে। যে আব্দুর রহমান যদি সামনে নাও থাকে তবে সে কি করবে, রান্নাটা অন্তত করবে। তো আব্দুর রহমানকে জিজ্ঞেস করলাম পূর্বে কোথায় কাজ করেছো, উত্তর দিল কোথাও না, পল্টনে ছিল মেসের চার্জে, 1 মাস হলো খালাস পেয়েছি। পল্টন কি, যেটা হলো সেনা ছাউনি, যেখানে সেনাবাহিনীর কি থাকে, সৈন্যরা যে থাকে সেখানে অন্তত যে ছাউনিতে 50 জনের মতো সৈন্য একসাথে থাকে সেটাকে বলা হয় পল্টন। তো সেই পল্টনের মেসে সে কাজ করেছে এবং 1 মাস হলো সেখান থেকে ছুটি পেয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, তোমাদের সময় শেষ। তোমরা সবাই বাসায় এই অংশটুকু খুব ভালো করে পড়বে, এটা মোটামুটি একটু বড়ই আছে, যে কয়টা 2-3টা ক্লাস, হ্যাঁ 2-3টা ক্লাস হয়তো লাগবে।
আমি তোমাদেরকে শেষ করে দিব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।